Hello everybody, welcome back to my The Knowledge Academy channel. I am Mithu De, Public Health Nursing Officer. আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি কিন্তু জনস্বাস্থ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর সমস্ত দেশের মানুষের এবং সমস্ত লিঙ্গের ও সমস্ত বর্ণের মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। সুতরাং এটি সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। তাহলে চলো আজকে দেখে নিই। আজকের আলোচনার বিষয় হলো অ্যানিমিয়া, বাংলায় এটাকে আমরা বলি রক্তাল্পতা। পৃথিবীতে অ্যানিমিয়ার যদি গ্লোবাল ম্যাগনিটিউডটা আমরা দেখে নিই, অর্থাৎ অ্যানিমিয়া পৃথিবীতে সারা বিশ্বে কীরকমভাবে ছড়িয়ে আছে, কত পার্সেন্টেজ ছড়িয়ে আছে সেটা যদি আমরা দেখে নিই, তাহলে দেখব চিলড্রেন যারা 6 মাস থেকে 6 বছরের মধ্যে অর্থাৎ 59 মান্থস, এদের মধ্যে 40% হচ্ছে অ্যানিমিয়ার শিকার। প্রেগন্যান্ট ওমেন যারা আছেন তাদের মধ্যে 37% হচ্ছে অ্যানিমিয়ার শিকার, এবং রিপ্রোডাক্টিভ যারা ওমেন আছেন তাদের মধ্যে 30%ই হচ্ছে অ্যানিমিয়া হয়ে থাকে। অ্যানিমিয়ার একটা ভয়ানক প্রভাব আমাদের শরীরে রয়েছে। চিলড্রেনদের যে ভয়ানক প্রভাবটা হয় অ্যানিমিয়ার ফলে, সেটা হচ্ছে কগনিটিভ এবং মোটর ডেভেলপমেন্টটা ইম্পেয়ার্ড হয়ে যায়। অর্থাৎ শিশুর ওই যে শৈশব, এই টাইমটা হচ্ছে বুদ্ধির বিকাশ হয় এবং দেহেরও বিকাশ হয়। কিন্তু যদি তারা অ্যানিমিয়ার শিকার হয় তাহলে কিন্তু তাদের এই বুদ্ধি, কগনিটিভ যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং দেহের বিকাশও ক্ষতিগ্রস্ত হয়। মাদার্স এবং চিলড্রেন যারা আছে তাদের মর্টালিটি অর্থাৎ মৃত্যুর হার অনেক বেড়ে যায়, এবং অ্যাডাল্টসদের যে প্রোডাক্টিভিটি, তাদের যে কর্মক্ষমতা, সেটাও কিন্তু অনেক পরিমাণে হ্রাস পায়। অ্যানিমিয়া একটা খুব বড় টপিক, সেজন্য একটা ভিডিওতে এটি করা সম্ভব নয়, সেজন্য 3টে পার্টে ভাগ করেছি। তো এই পার্টটি হলো পার্ট 1, অ্যানিমিয়া পার্ট 1। এই পার্টে আমরা যে বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমিয়ার ডেফিনেশন, অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনস এবং অ্যানিমিয়ার কজেস। এবং সেকেন্ড এবং থার্ড পার্ট, সেই পার্টে থাকবে ল্যাবরেটরি ডায়াগনোসিস, সাইন সিমটমস, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং প্রিভেনশন সম্বন্ধে আলোচনা করব। তো লেটস স্টার্ট। ডেফিনেশন অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে একটা কমন ব্লাড ডিসঅর্ডার, এবং এটি এমন একটি কন্ডিশন যে কন্ডিশনে আরবিসি অথবা হিমোগ্লোবিনের কোয়ান্টিটেটিভলি অথবা কোয়ালিটেটিভলি ডিক্রিজ হয়, অর্থাৎ পরিমাণগত অথবা গুণগত মান কমে যায়। তাহলে ফলস্বরূপ কি হয়? ফলস্বরূপ আমাদের বডি টিস্যুতে অক্সিজেন কম পৌঁছায়, অর্থাৎ আমাদের আরবিসি অথবা হিমোগ্লোবিনের কাজটাই হলো বডি টিস্যুর মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়া। কিন্তু আরবিসি অথবা হিমোগ্লোবিন কম থাকার জন্য আমাদের বডি টিস্যুতে অক্সিজেন কমে যাচ্ছে। আরবিসি মধ্যে যখন হিমোগ্লোবিন পুরো মাত্রায় থাকে তাহলে তখন আরবিসির কালার এরকম ডিপ রেড ইন কালার হয়, এবং আরবিসির মধ্যে যখন হিমোগ্লোবিন কম পরিমাণে থাকে তখন এই ডিপ রেড কালার থাকে না, তখন আস্তে আস্তে কালারটা কমতে থাকে। তখনই আমরা বলি কি না, অ্যানিমিয়া অথবা রক্তাল্পতা হয়েছে। অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন। অ্যানিমিয়াকে আমরা মোটামুটি দুটো ভাবে ক্লাসিফাই করি, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণ, অর্থাৎ অন দ্য বেসিস অফ কজ, কোন কারণে আরবিসির পরিমাণটা কমে যাচ্ছে। যেমন হচ্ছে কোথাও যদি ব্লিডিং হয়, অর্থাৎ ব্লাড যদি লস হয়ে যায় তাহলে আরবিসির পরিমাণ কমে যাবে। আরবিসির প্রোডাকশনটাই কমছে, প্রোডাকশন কমার জন্য আরবিসি কমে যাচ্ছে, আর আরবিসির ডিস্ট্রাকশনটা এত বেশি পরিমাণে হচ্ছে যে এমনি আরবিসি কমে যাচ্ছে। আর কোয়ালিটেটিভ অর্থাৎ আরবিসির যা নর্মাল স্ট্রাকচার অথবা মরফোলজি সেটার কিছু পরিবর্তন হয়েছে, তার জন্য অ্যানিমিয়াটা হচ্ছে। যেমন হচ্ছে নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক অ্যান্ড ম্যাক্রোসাইটিক। সো হোয়াট ইজ নর্মোসাইটিক, ম্যাক্রোসাইটিক অ্যান্ড দ্য মাইক্রোসাইটিক আরবিসি? সো লেটস সি। কোয়ান্টিটেটিভ ডিক্রিজ অফ আরবিসি, অর্থাৎ আরবিসির পরিমাণ কিভাবে কমে যাচ্ছে। নাম্বার 1, লস অফ আরবিসি। আরবিসি যে লস হয় সেটা ব্লিডিংয়ের কারণে হতে পারে, যে কোনো ধরনের ব্লিডিং, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে হতে পারে, ইউটেরাস থেকে হতে পারে, নোজ থেকে হতে পারে, উন থেকে হতে পারে, অথবা শরীরের যে কোনো জায়গা থেকে যদি ব্লিডিং হয়, যে কোনো পরিমাণ ব্লিডিং হয়, তাহলে আরবিসি আমাদের লস হয়। আর কি কারণে হয়?
ডিক্রিজ প্রোডাকশন অফ আরবিসি। আরবিসি যদি প্রোডাকশন ঠিকমতো না হয়, আরবিসির যে প্রোডাকশনটা যদি ঠিকমতো করে না হয়, তাহলে তখন আরবিসির পরিমাণ কমে যায়। এবং কি কি কারণে আরবিসির প্রোডাকশনটা কমে যায়? নাম্বার 1 হচ্ছে কোফ্যাক্টর। কিছু কোফ্যাক্টর আছে যে কোফ্যাক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ আরবিসি প্রোডাকশনের জন্য। সেই কোফ্যাক্টরগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে ফলিক অ্যাসিড এবং নাম্বার 2 হচ্ছে ভিটামিন B12। এই যে দুটো ফ্যাক্টর আছে খুবই গুরুত্বপূর্ণ কোফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো যদি কোনো ধরনের ডেফিসিয়েন্সি হয়, তখন আরবিসির প্রোডাকশন কমে যায়। এবং আমরা সবাই জানি বোন ম্যারো থেকে সমস্ত ধরনের ব্লাড সেল অর্থাৎ আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট এটা মানে তৈরি হয়। এবং এই বোন ম্যারো যদি কোনোভাবে সাপ্রেসড হয়ে যায়, তাহলে আরবিসির প্রোডাকশনটা কমে যায়। এবং কি কি জন্য এটা সাপ্রেস হয়? টিউমার হতে পারে, মেডিকেশন হতে পারে, অথবা টক্সিনস, পয়জন, যে কোনো ধরনের কারণে বোন ম্যারো সাপ্রেস হতে পারে। এবং এই বোন ম্যারো যদি সাপ্রেস হয়, আলটিমেট রেজাল্ট হলো আরবিসি প্রোডাকশনটা কমে যাওয়া। এবং ল্যাক অফ এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন হলো একটা হরমোন, যে হরমোনটা কিডনি থেকে বেরোয়। এবং এই এরিথ্রোপয়েটিন আমাদের আরবিসির প্রোডাকশনে সাহায্য করে। কিন্তু এই এরিথ্রোপয়েটিন প্রোডাকশন যদি কমে যায়, এই ক্রনিক রেনাল ডিজিজে এই এরিথ্রোপয়েটিনের প্রোডাকশনটা অনেকাংশে কমে যায়। এই এরিথ্রোপয়েটিন যদি প্রোডাকশন কমে যায়, তাহলে আরবিসির প্রোডাকশনটাও কমে যায়। অ্যান্ড নাম্বার 3, সবই ঠিক আছে, অর্থাৎ ব্লিডিংও হয়নি, প্রোডাকশনও ঠিকঠাক হচ্ছে, কিন্তু যদি ডিস্ট্রাকশন আরবিসির বেশি পরিমাণে হয়, তাহলে তো আরবিসির কোয়ান্টিটি কমে যাবে। কি কারণে ডিস্ট্রাকশন হয়? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে আমাদের স্প্লিন, লিভার ইত্যাদি পড়ে। এই সিস্টেম যদি ওভার অ্যাক্টিভ হয়, অর্থাৎ অতি বেশি পরিমাণে যদি সে কাজ করতে আরম্ভ করে, রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের কাজটাই হচ্ছে আরবিসিকে ডিস্ট্রাকশন করা। কিন্তু এই ডিস্ট্রাকশনটা যদি তারা আরো বেশি পরিমাণে করে, তাহলে আরবিসির পরিমাণ কমে যাচ্ছে। কোয়ালিটেটিভ ডিক্রিজ অফ আরবিসি জানার আগে আমরা কিছু টার্মস সম্বন্ধে জেনে নিই আগে, যে টার্মসগুলো আরবিসির কিছু ক্যারেক্টারিস্টিক্সকে ডেসক্রাইব করবে। এবং এই টার্মসগুলো না জানলে আমরা অ্যানিমিয়া সম্বন্ধে সম্যক ধারণা পাবো না। তাহলে আমরা দেখে নিই। নর্মোক্রমিক। ক্রোম মানে রং, নর্ম মানে নর্মাল, অর্থাৎ আরবিসির যখন কালারটা নর্মাল থাকছে, তখন তাকে বলছি আমরা নর্মোক্রমিক। হাইপোক্রমিক। হাইপো মানে কম, ক্রোম মানে রং। তাহলে হাইপোক্রমিক মানে হলো আরবিসির যখন নর্মাল কালারের থেকে একটু পেল কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ একটু বিবর্ণ কালার হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি হাইপোক্রমিক। তাহলে আমরা দেখে নিই এই নর্মোক্রমিক এবং হাইপোক্রমিক আরবিসি কেমন দেখতে হয়। নর্মোক্রমিক আরবিসি এই যে উজ্জ্বল লাল রং, এবং হাইপোক্রমিক এটা একটু এর থেকে পেলার, এবং সিভিয়ার হাইপোক্রমিক যেটা, সেটা হচ্ছে আরো বিবর্ণ কালার। তাহলে আমরা নর্মোক্রমিক কেমন রং আরবিসির, হাইপোক্রমিক এবং সিভিয়ার হাইপোক্রমিক কেমন হয় আরবিসি দেখতে, সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা ফিরে যাব নর্মোসাইটিক। নর্মোসাইটিক মানে সেলের সাইজ যখন নর্মাল সাইজ থাকছে, তখন তাকে আমরা বলছি নর্মোসাইটিক। মাইক্রোসাইটিক। মাইক্রোসাইটিক কি? যখন আরবিসির সেল নর্মাল যে সাইজ, সেই সাইজের থেকে একটু ছোট হচ্ছে, তখন তাকে আমরা বলছি মাইক্রোসাইটিক। এবং ম্যাক্রোসাইটিক। ম্যাক্রোসাইটিক মানে যখন আরবিসির সেল নর্মাল যে সেল সাইজ আরবিসির তার থেকে বড় হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি ম্যাক্রোসাইটিক। এবং এই নর্মোসাইটিক, ম্যাক্রোসাইটিক এবং মাইক্রোসাইটিক আরবিসি কেমন দেখতে হয় এবং কিভাবে এদেরকে বলবো আমরা যে এটা নর্মোসাইটিক, এটা মাইক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক, সেগুলো আমরা দেখে নেব। তার আগে আমরা দেখে নিই মেগালোব্লাস্টিক এবং হিমোলাইটিক, এই দুটো জিনিস। মেগালোব্লাস্টিক মানে সেল যখন লার্জ হয়ে যাচ্ছে এবং ম্যাচিওর হচ্ছে না, ইম্যাচিওর থাকছে, তখন তাকে আমরা বলছি মেগালোব্লাস্টিক আরবিসি। আর হিমোলাইটিক হচ্ছে লাইসিস হওয়া, অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া, যখন আরবিসির সেলটা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে এবং সেটা অনেক বেশি পরিমাণে হচ্ছে, নর্মালের থেকে বেশি, তখন তাকে আমরা বলছি হিমোলাইটিক। আমরা এখন দেখে নেব আরবিসির কোয়ালিটি ডিক্রিজ বলতে কি বোঝায়।
এখানে আরবিসির যে সেল সাইজ বা ভলিউমটা দেখা হয়, এই আরবিসির সেল সাইজ বা ভলিউমটা এমসিবি মাধ্যমে দেখা হয়। এমসিবি মানে হলো মিন সেল ভলিউম। এই মিন সেল ভলিউম মানে হলো দ্য ভলিউম অফ অ্যান অ্যাভারেজ সেল, অর্থাৎ একটা অ্যাভারেজ সেলের ভলিউম বা সাইজ কীরকম। এখানে আরবিসির যে সেলের সাইজটা মেজার করা হয় ফেমটোলিটার নামে এক ইউনিটের মাধ্যমে। এই 1 ফেমটোলিটার মানে হচ্ছে 10⁻⁻15 লিটার। নর্মোসাইটিক আরবিসি আমরা তখনই বলবো যখন এই এমসিবি 80 থেকে 100 ফেমটোলিটারের মধ্যে থাকবে, তখন তাকে আমরা বলছি নর্মোসাইটিক। মাইক্রোসাইটিক আরবিসি মানে যখন এমসিবি লেস দ্যান 80 ফেমটোলিটার হচ্ছে, তখন সেই সমস্ত আরবিসিকে আমরা বলছি মাইক্রোসাইটিক আরবিসি। আর ম্যাক্রোসাইটিক আরবিসি মানে হচ্ছে এমসিবি যখন গ্রেটার দ্যান 100 ফেমটোলিটার হচ্ছে, তখন তাকে আমরা বলছি ম্যাক্রোসাইটিক আরবিসি। মাইক্রোসাইটিক আরবিসি হিমোগ্লোবিন যখন প্রোডাকশনটা কম হয়, তখন এই সমস্ত ক্ষেত্রে মাইক্রোসাইটিক আরবিসিটা দেখা যায়। এটা আয়রন ডেফিসিয়েন্সি এবং থ্যালাসেমিয়াতে দেখা যায়। আয়রন ডেফিসিয়েন্সিতে আয়রনের অভাব হয় এবং থ্যালাসেমিয়াতে যখন গ্লোবিনের সিনথেসিসটা প্রবলেম হয়, তখন এই মাইক্রোসাইটিক আরবিসিটা দেখা যায়, কারণ হিমোগ্লোবিন, আয়রন এবং গ্লোবিন এই দুটো নিয়েই হিমোগ্লোবিনটা গঠিত। ম্যাক্রোসাইটিক যে অ্যানিমিয়া প্রধানত ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে দেখা যায়। এইগুলো হচ্ছে কোফ্যাক্টর। এই কোফ্যাক্টরগুলোর যখন অভাব হয় বডিতে, তখন এই ব্লাড সেলের সিনথেসিসটা প্রবলেম হয় এবং তখন আরবিসির সাইজটা আরও বড় হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ম্যাক্রোসাইটিক আরবিসি। তাহলে কজেস অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার কারণ হিসাবে আমরা মেনলি 3টে কারণের কথা বলবো। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি, একটা জেনেটিক কারণ, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে মায়েদের কিছু শরীরের চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, যেমন হচ্ছে হরমোনাল চেঞ্জ হয়, ব্লাডের চেঞ্জ হয়ে যায়। এই ব্লাডের কিছু চেঞ্জের জন্য এই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া দেখা যায় এবং প্রেগন্যান্সি সাবসাইড হওয়ার সাথে সাথে এই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া আর দেখা যায় না। আর নেক্সট হচ্ছে জেনেটিক। এই জেনেটিক কারণ, অর্থাৎ মা গর্ভ থেকেই বাচ্চারা কিছু রোগ নিয়ে, অর্থাৎ কিছু জিনের তাদের কোনো প্রবলেম থাকলে এই ধরনের অ্যানিমিয়া দেখা যায়। আর অ্যাকোয়ার্ড হচ্ছে এটার সাথে জিনের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ বাচ্চা হওয়ার পরে বিভিন্ন কারণে এই ধরনের অ্যানিমিয়া দেখা যায়, বিভিন্ন কারণে, যেমন নিউট্রিশনাল কজে হতে পারে, হেমারোজিক ইনফেস্টেশন, বোন ম্যারো সাপ্রেশন, রেনাল ডিজিজ, হিমোলাইটিক, এই কারণে কিছু অ্যানিমিয়া দেখা যায়। সো লেটস সি ওয়ান বাই ওয়ান। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি পিরিয়ডেই এই ধরনের অ্যানিমিয়া দেখা যায় এবং প্রেগন্যান্সির টাইমে মায়েদের বডিতে কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের টেম্পোরারিলি পরিবর্তন হয় এবং হরমোনাল কিছু চেঞ্জেস হয়, এছাড়াও ব্লাডেরও কিছু চেঞ্জ হয়। এই ব্লাডের কিছু চেঞ্জের জন্য এই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া দেখা যায়। এটা প্যাথোলজিক্যাল নয়, এই জিনিসটা কখনোই রোগ না। এবং এই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া স্টার্টস হয় 7 থেকে 8 সপ্তাহে এবং ম্যাক্সিমাম 32 থেকে 33 সপ্তাহে এই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া দেখা যায়। এছাড়া এই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার যদি আমরা কারণ জানতে চাই, তাহলে কজ হিসেবে আমরা বলতে পারি, এই যে বললাম ব্লাডের চেঞ্জেস হয়, তাহলে ব্লাডের কি ধরনের চেঞ্জ হয়? একটা হচ্ছে ব্লাড ভলিউম, অর্থাৎ প্লাজমা ভলিউম এবং রেড ব্লাড সেল দুটোই এক্সপান্ড করে, মানে দুটোই ইনক্রিজ হয়। কিন্তু এই যে প্লাজমা ভলিউম ইনক্রিজ হচ্ছে এবং ব্লাড সেল, রেড ব্লাড সেল ইনক্রিজ হচ্ছে, এই দুটো কিন্তু সমান প্রপোর্শনে হয় না। প্লাজমা ভলিউম ইনক্রিজ হচ্ছে 30 থেকে 40% এবং রেড ব্লাড সেল ইনক্রিজ হচ্ছে 20 থেকে 25%। তাহলে প্লাজমা ভলিউম যেহেতু বেশি বাড়ছে রেড ব্লাড সেলের তুলনায়, সেজন্য এখানে কি দেখা দিচ্ছে না হিমোডাইলিউশন দেখা দিচ্ছে। তাহলে এই যে হিমোডাইলিউশনটা দেখা দেওয়ার জন্য রক্ত তরল হচ্ছে, অর্থাৎ মেটার্নাল ব্লাডের যে ভিসকোসিটিটা ছিল সেই ভিসকোসিটিটা কমে যাচ্ছে, অর্থাৎ থিকনেসটা কমে যাচ্ছে। এই থিকনেসটা কমে যাওয়ার জন্য
এখানে হিমোডাইলিউশন হচ্ছে, অর্থাৎ এখানে এই যে প্লাজমা ভলিউমটা বেড়ে গেছে, যেহেতু প্লাজমা ভলিউম বেড়ে গেছে সেই জন্য মেটার্নাল যে ব্লাডের ভিসকোসিটিটা সেটা এখানে কমে যাচ্ছে, আর এই কমে যাওয়ার ফলে কি হচ্ছে, এখানে হিমোডাইলিউশন হচ্ছে। আর এই হিমোডাইলিউশনটা যেহেতু হচ্ছে তার ফলে কি হচ্ছে, তার ফলে আমাদের নাম্বার 1 হচ্ছে অক্সিজেন যে ট্রান্সপোর্ট হচ্ছে টিস্যুতে, মাদারের যে টিস্যুতে অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে সেই ট্রান্সপোর্টটা বেশি ভালো হচ্ছে বা ফেসিলিটেট হচ্ছে। সেকেন্ডলি, প্লাসেন্টাল পারফিউশন অফ ফিটাস বেড়ে যাচ্ছে, অর্থাৎ মায়ের কাছ থেকে ফিটাসের কাছে ব্লাডটা আসে প্লাসেন্টার মাধ্যমে। তাহলে এই প্লাসেন্টাল পারফিউশন যদি বেশি হয়, ইনক্রিজ হয়ে যায়, তাহলে ফিটাসের কাছে ব্লাড সাপ্লাই বেশি আসবে এবং ফলস্বরূপ কি হবে না, নিউট্রিশন এবং অক্সিজেন ফেসিলিটেশন অফ দ্য ফিটাসের বেড়ে যাবে। তাহলে ফিটাস অনেক বেশি পরিমাণে নিউট্রিশন এবং অক্সিজেন পাবে, যার ফলে তার গ্রোথটা ভালো হবে। এছাড়া মায়ের আর একটা কি হয়, মায়ের যে অর্থোস্ট্যাটিক অথবা পশ্চুরাল যে হাইপোটেনশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেটা অনেক কমে যায়, এবং অ্যাডভার্স এফেক্ট যে পিপিএইচ এর যে অ্যাডভার্স এফেক্ট হয় সেটাও অনেকটাই কমে যায়। তাহলে এগুলো হলো আমাদের ফিজিওলজিক্যাল যে অ্যানিমিয়া, এটা নর্মাল এবং এর ফলে ভয়ের কোনো ব্যাপার নেই, এবং আমাদের এর ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার জন্য আমাদের বেবির এবং মায়ের কি কি ধরনের সুবিধা হয় আমরা এগুলো দেখলাম। নেক্সট কজ হিসাবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি জেনেটিক কজেস অফ অ্যানিমিয়া। এই জেনেটিক কজেস অফ দ্য অ্যানিমিয়ার মধ্যে একটা কজ হলো হিমোগ্লোবিনোপ্যাথি। এই হিমোগ্লোবিনোপ্যাথি কিন্তু একটা প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার। এখানে এই যে হিমোগ্লোবিনোপ্যাথি এটা হচ্ছে কি একটা গ্রুপ অফ দ্য ডিসঅর্ডার। কিসের ডিসঅর্ডার না, হিমোগ্লোবিনের ডিসঅর্ডার, যেটা অ্যাবনর্মাল প্রোডাকশন হচ্ছে হিমোগ্লোবিনের, অথবা হিমোগ্লোবিন যে মলিকুলস আছে সেই মলিকুলের যে স্ট্রাকচার, হিমোগ্লোবিনের স্ট্রাকচারের কোনো রকম প্রবলেম হচ্ছে। এবং এই হিমোগ্লোবিনোপ্যাথি, এই ডিসঅর্ডার পুরো ফ্যামিলির, একটা ফ্যামিলি থেকে পরের ফ্যামিলিতে এটা পাসেস হয়, এবং এই যে ফ্যামিলিয়াল ডিসঅর্ডার এটাকে আমরা বলি ইনহেরিটেড ডিসঅর্ডার। এবং এটা হিমোগ্লোবিনের যে জেনেটিক চেঞ্জ হয়, এই জেনেটিক চেঞ্জটাকে আমরা বলি মিউটেশন। তাহলে হিমোগ্লোবিনের যদি কোনোভাবে মিউটেশন হয়, তাহলে মিউটেটেড হিমোগ্লোবিন যদি কোনো কারোর বডিতে থাকে তাহলে এই হিমোগ্লোবিনোপ্যাথি হয়। আর কি হয় না, এই হিমোগ্লোবিনোপ্যাথির উদাহরণ হলো সিকেল সেল ডিজিজ অথবা থ্যালাসেমিয়া ডিজিজ। সিকেল সেল ডিজিজ এবং থ্যালাসেমিয়া ডিজিজ এবং আরও অন্যরকম হিমোগ্লোবিনোপ্যাথি আছে, তো যেগুলো হচ্ছে একটা জেনেটিক কজ হচ্ছে অ্যানিমিয়ার। এবং এই ধরনের হিমোগ্লোবিনোপ্যাথি যদি মাইল্ড হয়, মাইল্ড যদি হিমোগ্লোবিনোপ্যাথিস থাকে তাহলে কোনো রকম মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয় না। কিন্তু যদি সিভিয়ার কেসেস হয় তাহলে সেই সিভিয়ার কেসের ক্ষেত্রে যদি সেই আনট্রিটেড অবস্থায় তাকে রেখে দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু ডেথ পর্যন্ত হতে পারে। এবং কিভাবে ডেথটা হয় না, হিমোগ্লোবিনের স্ট্রাকচার অথবা কোনো প্রোডাকশনের গন্ডগোল হচ্ছে, সেই প্রোডাকশন অথবা হিমোগ্লোবিনের স্ট্রাকচারে যখন গন্ডগোল হচ্ছে তখন আরবিসি ঠিকমতো করে প্রোডাকশন হচ্ছে না, অথবা স্ট্রাকচারে যেহেতু গন্ডগোল হচ্ছে আরবিসিটা কি হচ্ছে না শর্টেজ হয়ে যাচ্ছে। আরবিসি শর্টেজ হওয়ার ফলে কি হচ্ছে, অর্গানে ঠিকমতো করে অক্সিজেন এবং নিউট্রিশন পৌঁছাতে পারছে না, তার ফলে অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে, আর আলটিমেটলি অর্গান ড্যামেজ মানে কিন্তু ডেথ। তাহলে এই হিমোগ্লোবিনোপ্যাথি জানতে হলে আমাদের হিমোগ্লোবিনের স্ট্রাকচার সম্বন্ধে কিন্তু সম্যক ধারণা থাকা দরকার। তাহলে এই হিমোগ্লোবিনের স্ট্রাকচার যাদের খুব একটা ধারণা নেই তাদের জন্য আমি একটু হিমোগ্লোবিনের স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব, যেটা হচ্ছে একটা নর্মাল, এটা হচ্ছে আরবিসি। এই নর্মাল আরবিসিকে যদি আমরা ডিসেক্ট করি তাহলে আমাদের এই আরবিসির মধ্যে এই যে মলিকুলসগুলো এটা হচ্ছে প্রত্যেকটা হিমোগ্লোবিন, নর্মাল হিমোগ্লোবিন মলিকুলস। আর এই নর্মাল হিমোগ্লোবিন মানে এক একটা হিমোগ্লোবিনের মধ্যে এই স্ট্রাকচারটা থাকে। এই স্ট্রাকচারের মধ্যে কি এই চারটে যে কালারের মানে দু ধরনের কালারের যে চারটে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলো হচ্ছে পলিপেপটাইড চেন অথবা গ্লোবিন চেন। এই দুটো হচ্ছে আলফা গ্লোবিন চেন, আলফা 1
এবং আলফা 2 গ্লোবিন চেন। আর এই দুটো হচ্ছে বিটা 1 গ্লোবিন চেন আর বিটা 2 গ্লোবিন চেন। এবং প্রত্যেকটা এই পলিপেপটাইড চেন অথবা গ্লোবিন চেনের মধ্যে কিন্তু হিম থাকে, অর্থাৎ আয়রন থাকে। প্রত্যেকটা চেনের মধ্যে কিন্তু আয়রন থাকছে। এবং এই আয়রন বা হিমোগ্লোবিন সম্বন্ধে জানতে হলে আমাদের এই ভিডিওটা আমি দেখার জন্য বলবো যে প্রসেস অফ দ্য আরবিসি ডিস্ট্রাকশন বাই মিঠু দে, এই ভিডিওটি যদি দেখেন তাহলে আমাদের হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার সেটা সম্বন্ধে আমাদের সম্যক ধারণা আমরা পেয়ে যাব। হিমোগ্লোবিনোপ্যাথির মধ্যে একটা এক্সাম্পল আমরা পড়েছিলাম সিকেল সেল অ্যানিমিয়া। এই যে সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয় না, আরবিসি শেপ চেঞ্জ হয়ে যায়। আরবিসির যে ডিস্ক এর মতো যে শেপ থাকে সেই শেপটা চেঞ্জ হয়ে সিকেল শেপ হয়ে যায়। সিকেল মানে বাংলায় এটাকে আমরা বলি কাস্তে অথবা দায়ের আকৃতি হয়ে যায়। নর্মাল যে আরবিসি ডিস্ক শেপের, সেই ডিস্ক শেপ থেকে চেঞ্জ হয়ে এটা সিকেল শেপের হয়ে গেছে। এবং আরবিসির যে নর্মাল ক্যারেক্টারিস্টিক্স যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ভীষণ পরিমাণে আরবিসি ফ্লেক্সিবল, যার কারণে কি হয় না সরু ভেসেলসের মধ্য দিয়ে তারা অনায়াসে পাস করতে পারে। কিন্তু এই সিকেল শেপের যে আরবিসি তারা কিন্তু রিজিড, তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে না, যার ফলে ভেসেলসের মধ্য দিয়ে পাস করার সময় তারা অনেক সময় জমাট বেঁধে যায় ভেসেলসে। এবং তার ফলে কি হচ্ছে, ভেসেলসের ব্লকেজ হয়ে যায় এবং সেল আলটিমেটলি অক্সিজেন এবং নিউট্রিশন পায় না, যার ফলে অর্গান ড্যামেজ হচ্ছে এবং অ্যানিমিয়া হয়ে মারাও যেতে পারে। তো এটা হলো সিকেল সেল অ্যানিমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। এখানে থ্যালাসেমিয়াতে অ্যানিমিয়া কেন দেখা যায় তার কিছু কিছু কারণ হলো যে গ্লোবিন চেন অর্থাৎ হিমোগ্লোবিনের যে আমরা 4টে চেন দেখেছিলাম, যে দুটো আলফা চেন দুটো বিটা চেন, এই গ্লোবিন চেনের মধ্যে যদি কোনো ধরনের ডিসঅর্ডার দেখা যায় তাহলে এখানে অ্যানিমিয়া হয়। এছাড়া বডিতে যত পরিমাণে হিমোগ্লোবিনের দরকার সেই হিমোগ্লোবিন যদি বডি ঠিকমতো করে প্রডিউস করতে না পারে অথবা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন প্রডিউস করলো, তখন থ্যালাসেমিয়াতে অ্যানিমিয়া হয়। আর এক্সেসিভ পরিমাণে এখানে হিমোলাইসিস হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন খুব তাড়াতাড়ি মানে লাইসিস হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে অ্যানিমিয়া দেখা যায়। আর বোন ম্যারো ফেলিওর আলটিমেটলি এখানে ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস হচ্ছে, যার ফলে হচ্ছে অ্যানিমিয়া দেখা দিচ্ছে। আর আয়রনটা ওভারলোড হয়ে যাচ্ছে, অর্থাৎ আয়রন বিভিন্ন অর্গানের মধ্যে ডিপোজিশন হয়ে যাচ্ছে। আর এই আয়রন ওভারলোড হওয়ার ফলে কি হচ্ছে, অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে এবং দেহের মানে সেল আয়রন পাচ্ছে না, সুতরাং অ্যানিমিয়া হচ্ছে। অ্যানিমিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো G6PD। এই G6PD কি? G6PD হলো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইম। এটি হলো এক ধরনের এনজাইম। এই এনজাইমের কাজ কি? এই এনজাইমের কাজ হলো আরবিসি কে প্রপারলি ওয়ার্ক করতে হেল্প করা। এই এনজাইম কি করে না আরবিসির ড্যামেজ রক্ষা করে এবং প্রিম্যাচিওর যে ডিস্ট্রাকশন সেই ডিস্ট্রাকশন থেকে প্রোটেক্ট করে। অর্থাৎ এই G6PD-র যদি অভাব হয়, এই এনজাইমের যদি অভাব হয়, তাহলে আরবিসির এইভাবে ড্যামেজড হয়ে যায় এবং ড্যামেজ হওয়ার ফলে কি হয়, অ্যানিমিয়া হয়। এতক্ষণ আমরা অ্যানিমিয়ার কারণ হিসাবে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি অ্যান্ড জেনেটিক কারণটা আমরা আলোচনা করলাম। এই জেনেটিক কারণের মধ্যে হিমোগ্লোবিনোপ্যাথিস এবং এই হিমোগ্লোবিনোপ্যাথিসের বিভিন্ন ধরনের ডিসঅর্ডারের জন্য যে হিমোগ্লোবিনোপ্যাথিস হয় সেগুলো আমরা মোটামুটি ডিটেলে একটু আলোচনা করেছি। এবং এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি অ্যাকওয়ার্ড অর্থাৎ জন্ম থেকে নয়, এটা জন্মের পরে যে কোনোভাবেই হোক অ্যানিমিয়াটা দেখা যাচ্ছে। সেটার প্রথম যে কারণ সেটা হচ্ছে কি নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সির জন্য বডিতে যদি আয়রনের অভাব ঘটে তাহলে এই নিউট্রিশনের অভাবের জন্য অ্যানিমিয়া হয়। ফোলেট ডেফিসিয়েন্সি এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হয়। এই ফোলেট ডেফিসিয়েন্সির জন্য কিভাবে অ্যানিমিয়াটা হচ্ছে এবং ফোলেট কেন কাজে লাগছে বডিতে এবং এই ফোলেটের অভাবে কিভাবে অ্যানিমিয়াটা হচ্ছে এবং বাচ্চাদের উপরে কি এর এফেক্ট, বড়দের উপরে এর কি এফেক্ট, এইগুলো ডিটেলে আলোচনা করা আছে আর একটা ভিডিওতে, যে ভিডিওটা হচ্ছে ভিটামিন B9 ফোলেট অথবা ফলিক অ্যাসিড বাই মিঠু দে, এই নামে ভিডিওটা সার্চ করলেই এই ফলিক অ্যাসিড সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যাবে। এরপরে
আমরা দেখে নেব কি কারণ। অ্যাকোয়ার্ডের মধ্যে আরেকটা কারণ হচ্ছে হেমোরেজিক। হেমোরেজিক মানে হচ্ছে ব্লাড লস। সে ব্লাড লসটা অ্যাকিউটলি হতে পারে, অর্থাৎ হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলো, ট্রমা হলো, যে কারণে অনেকটা ব্লাড লস হয়ে গেল, যার ফলে অ্যানিমিয়াটা হচ্ছে, অর্থাৎ কোয়ান্টিটিটা কমে যাচ্ছে। আরবিসির যে পরিমাণটা থাকার কথা ছিল বডিতে সেটা অনেক কমে গেল, তাহলে তখন অ্যানিমিয়াটা হচ্ছে। এবং ক্রনিক, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো একটা রোগের জন্য, যেমন পাইলস যদি আমরা ধরি, তাহলে পাইলসের জন্য কি হচ্ছে না, দীর্ঘদিন ধরে একটা ব্লাড লস হয়েই যাচ্ছে। সুতরাং তখনও কিন্তু অ্যানিমিয়া হয়, কারণ কোয়ান্টিটিটা অনেকটা কমে যাচ্ছে ব্লাড লস হতে। এরপরে আমরা কি দেখব, আমরা হচ্ছে ইনফেস্টেশন, অর্থাৎ ইনফেস্টেশনের মধ্যে রাউন্ড ওয়ার্ম আছে, হুক ওয়ার্ম আছে এবং বিভিন্ন ধরনের ওয়ার্ম আছে আমাদের। সেই ওয়ার্ম কি করে আমাদের অ্যানিমিয়া সৃষ্টি করছে সেটা আমরা দেখে নেব। ওয়ার্ম ইনফেস্টেশন কজেস অ্যানিমিয়া। ইনফেস্টেশন মানে কি? ইনফেস্টেশন মানে হলো সংক্রমণ, ওয়ার্ম মানে কৃমি। তাহলে ওয়ার্ম ইনফেস্টেশন অর্থাৎ কৃমির সংক্রমণে কিভাবে অ্যানিমিয়া হয় আমরা একটু দেখে নিই। এই যে ইন্টেস্টাইন, এই ইন্টেস্টাইনের মধ্যে ওয়ার্ম কিভাবে বাসা বেঁধে আছে। এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ম থাকতে পারে, রাউন্ড ওয়ার্ম হতে পারে, হুক ওয়ার্ম হতে পারে। এই হুক ওয়ার্ম এবং রাউন্ড ওয়ার্ম কিভাবে আমাদের অ্যানিমিয়া সৃষ্টি করছে সেটা হচ্ছে কি না, এই যে হুক ওয়ার্ম যখন আমাদের ইন্টেস্টাইনে থাকছে, তারা তখন খাদ্য হিসাবে আমাদের ইন্টেস্টাইনে ব্লাড তারা খাদ্য হিসাবে গ্রহণ করছে, এবং এই যে ব্লাডটা যখন খাচ্ছে তারা, তখন কি হচ্ছে না, আমাদের ইন্টেস্টাইন থেকে ব্লাড লস হচ্ছে, অর্থাৎ টিয়ার হয়ে সেখান থেকে ব্লাডটা উজিং হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, ব্লাডের কোয়ান্টিটিটা অনেকটাই কমে যাচ্ছে। একদিকে ব্লিডিং হচ্ছে প্লাস ওয়ার্ম খাচ্ছে, তার ফলে কোয়ান্টিটিটা অনেক কমে যাচ্ছে এবং ইনফেকশন হচ্ছে, তার ফলে আমাদের এখানে অ্যানিমিয়া হচ্ছে। অর্থাৎ আমাদের ওয়ার্ম, হুক ওয়ার্ম এবং রাউন্ড ওয়ার্ম কি করছে, ইন্টেস্টাইনে বাসা বাঁধছে, বাসা বেঁধে ইন্টেস্টাইনের ব্লাড খাচ্ছে এবং খাওয়ার সময় সেখান থেকে ব্লাড লস হচ্ছে, এবং লস হওয়ার পরে কি হচ্ছে, সেখান থেকে ব্লাডের কোয়ান্টিটিটা কমে যাচ্ছে এবং ইনফেকশন হচ্ছে, আলটিমেটলি অ্যানিমিয়া দেখা দিচ্ছে। বোন ম্যারো সাপ্রেশন হলো আরেকটি কারণ অ্যানিমিয়ার। বিভিন্ন কারণে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, তার মধ্যে ড্রাগ, যেমন ক্লোরামফেনিকল ড্রাগ যদি অনেক দিন ধরে খাওয়া হয়, অথবা রেডিয়েশন যদি অনেক দিন ধরে পায়, তাহলেই বোন ম্যারো সাপ্রেশন হয়। আর এই বোন ম্যারো সাপ্রেশন মানেই আরবিসির প্রোডাকশন কম, এবং আরবিসির প্রোডাকশন কম হলে অ্যানিমিয়া হয়। অ্যাকোয়ার্ড কজের মধ্যে রেনাল ডিজিজ হচ্ছে আরেকটি কজ, যেটা অ্যানিমিয়ার কারণ। কিডনি, নর্মাল কন্ডিশনে কিডনি কি করে, এরিথ্রোপয়েটিন হরমোন সিক্রিয়েট করে। এই এরিথ্রোপয়েটিন হরমোন রেড বোন ম্যারোতে যায় ব্লাড সার্কুলেশনের মাধ্যমে, এবং এই রেড বোন ম্যারোতে আরবিসির যে প্রোডাকশনটা সেটাকে স্টিমুলেট করে এরিথ্রোপয়েটিন হরমোন। কিন্তু যখন ক্রনিক রেনাল ডিজিজ হয়, ক্রনিক রেনাল ডিজিজে এরিথ্রোপয়েটিন হরমোনের সিক্রিয়েশনটা অনেকটা কমে যায়, যার ফলে কি হয়, এই স্টিমুলেশন দ্য প্রোডাকশন অফ আরবিসি এটাও অনেকটা কমে যায়। তার ফলস্বরূপ কি হয়, আরবিসি কমে যায় এবং অ্যানিমিয়া দেখা যায়। ম্যালেরিয়া হচ্ছে অ্যানিমিয়ার একটা প্রধান কারণ। ম্যালেরিয়া ট্রান্সমিশন সাইকেলটা আমরা যদি দেখি, তাহলে দেখব ইনফেক্টেড পারসন, অর্থাৎ যার ম্যালেরিয়া হয়েছে, সেই ইনফেক্টেড পারসনকে যখন মশা কামড়ায়, অর্থাৎ যখন মসকুইটো বাইটস হয়, তখন মশার দেহে এই ম্যালেরিয়ার যে প্যারাসাইট সেটা চলে যায়। ব্লাড শাক করার সাথে সাথে তার দেহে এই প্যারাসাইট চলে যায়, এবং তখন এই মশা ইনফেক্টেড হয়ে যায়। এই ইনফেক্টেড মসকুইটো যখন আবার আনইনফেক্টেড পারসনকে কামড়ায়, তখন আনইনফেক্টেড পারসনের দেহে এই ম্যালেরিয়াল প্যারাসাইট মশা ব্লাডের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন এই ব্লাড শাক করার সাথে সাথে ম্যালেরিয়াল প্যারাসাইট সেই আনইনফেক্টেড পারসনের দেহে চলে যায়, কিন্তু আনইনফেক্টেড পারসন তখন ইনফেক্টেড হয়ে যাচ্ছে, এবং এই ইনফেক্টেড হওয়ার পরে লিভারে সেই ম্যালেরিয়াল প্যারাসাইট যাচ্ছে, এবং ম্যালেরিয়াল প্যারাসাইট লিভার এবং আরবিসিকে ইনফেক্ট করছে। আরবিসিকে ইনফেক্ট করার ফলে এই যে আরবিসিকে ইনফেক্ট করছে ম্যালেরিয়ার প্যারাসাইট, এই ম্যালেরিয়ার প্যারাসাইট যখন আরবিসিকে ইনফেক্ট করছে, তখন আরবিসি ড্যামেজড হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি হিমোলাইসিস হচ্ছে, তখন অ্যানিমিয়া হচ্ছে। সিভিয়ার ইনফেকশন অনেক সময় অ্যানিমিয়ার কারণ ঘটায়। কিভাবে ঘটায়? সিভিয়ার ইনফেকশন মানেই
ইনফ্ল্যামেশন। আর এই ইনফ্ল্যামেশন যখনই হচ্ছে তখন সাইটোকাইনস রিলিজ হচ্ছে, প্রচুর পরিমাণে সাইটোকাইনস রিলিজ হচ্ছে, মানে ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য সাইটোকাইনস। আর এই সাইটোকাইনস যখনই প্রোডাকশন বেশি হচ্ছে তখন এরিথ্রোপয়েসিস অর্থাৎ বোন ম্যারো থেকে যে ব্লাড সেলের প্রোডাকশনটা সেটা কমে যাচ্ছে, আলটিমেটলি আরবিসির প্রোডাকশনও কমে যাচ্ছে, তখন অ্যানিমিয়া হচ্ছে। আর সিভিয়ার ইনফেকশন থেকে অনেক সময় কি হয় না, ব্লাড লস হয়। কিভাবে হয়? সিভিয়ার ইনফেকশন যেমন হচ্ছে কোনো সার্জিক্যাল সাইটস অথবা কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো একটা ইনফেকশন হয়েছে, সেখান থেকে ব্লাড লস হচ্ছে, তাহলে ব্লাড লস হলে অ্যানিমিয়া হবে। এছাড়া সিভিয়ার ইনফেকশনে অনেক সময় কি হয় না, ম্যাল অ্যাবজর্পশন হয় এসেন্সিয়াল কিছু নিউট্রিয়েন্টস, যে নিউট্রিয়েন্টসগুলো যেমন হচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এই যে নিউট্রিয়েন্টগুলো এগুলো যেগুলো হচ্ছে আরবিসির প্রোডাকশনের সহায়ক, সেই নিউট্রিয়েন্টগুলো যখন ম্যাল অ্যাবজর্পশন হয় তখন অ্যানিমিয়া হয়ে যাচ্ছে। এছাড়া সিভিয়ার ইনফেকশন অনেক সময় কি করে না, বোন ম্যারো সাপ্রেশন করে, আর বোন ম্যারো সাপ্রেশন মানে অ্যানিমিয়া। এতক্ষণ আমরা অ্যানিমিয়া সম্বন্ধে যেগুলো জানলাম সেগুলোর সংক্ষিপ্তসার হলো, প্রথমে আমরা জেনেছি ডেফিনিশন অফ অ্যানিমিয়া, তারপরে আমরা দেখলাম ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য কজ অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর মরফোলজি অফ আরবিসি। এখানে আমরা দেখেছি আরবিসি ডিক্রিজ হয়ে যাচ্ছে কিভাবে, কোয়ান্টিটেটিভলি এবং কোয়ালিটেটিভলি। আর নেক্সট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কজেস অফ অ্যানিমিয়া। এই কজেস অফ অ্যানিমিয়ার মধ্যে মেনলি তিনটে কারণ আমরা পড়েছি, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, একটা জেনেটিক কজ, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড কজ। অ্যানিমিয়ার নেক্সট ভিডিও যেটি আসছে সেখানে আলোচনা করা হবে ডায়াগনোসিস অফ অ্যানিমিয়া, সাইন অ্যান্ড সিমটমস অফ অ্যানিমিয়া অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ অ্যানিমিয়া। সবাইকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরে আমার পাশে থাকুন। সবাইকে থ্যাংক ইউ।